তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো আজকের প্রথম নিউজ হচ্ছে আমাদের জেড কার্গিলকে নিয়ে। তোমরা তো স্ম্যাকডাউনেতে দেখলে যে জেড কার্গিলের উপর কেউ অ্যাটাক করে দিয়েছে, কিন্তু কে অ্যাটাক করেছে আমরা জানি না। তো ডাব্লিউডাব্লিউর তরফ থেকে বলা হচ্ছে যে জেড কার্গিলের বেশ কয়েকটা ইনজুরি হয়েছে। তোমরা এখানে ইনজুরির লিস্ট দেখতে পাচ্ছ, টোটাল 5খানা ইনজুরি আছে এখানে। যা বুঝতে পারছি মুখে কোনো একটা ইনজুরি হয়ে গেছে, ফেসিয়াল এখানে লেখা তো রয়েছে। আর হাঁটুতে ইনজুরি হয়েছে এমসিএল এর ডান দিকের হাঁটুতে। এছাড়া আরও অনেক রকম ইনজুরির নাম দেখতে পাচ্ছি, কিছু তো বুঝতে পারছি না। তো মোটামুটি জেড কার্গিল ভালো মতো ইনজোর্ড হয়েছে, এমনটা ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইন অনুযায়ী দেখানো হচ্ছে। কিন্তু জানি যে বাস্তবে জেড কার্গিল ইনজোর্ড নয়। জেড কার্গিলকে এখানে বেশ বড়সড়ভাবে ইনজোর্ড দেখানো হয়েছে, কারণ জেড কার্গিলকে ওয়ার গেমস ম্যাচ থেকে বের করা হবে। তো এটার পেছনে কারণ কি হতে পারে, জেড কার্গিলকে সরানোর কারণটা আমি বুঝতে পারছি না। হয়তো এমনটা হতে পারে যে জেড কার্গিলের যে টিমটা রয়েছে, মানে ফেস টিম, সেই টিমটা হারতে চলেছে। আর জেড কার্গিল যদি থাকে আর তার সত্ত্বেও যদি হেরে যায় তাহলে দেখতে খারাপ লাগবে, সেই জন্যই হয়তো জেড কার্গিলকে সরিয়ে নিয়েছে, বা অন্য কোনো কারণও এখানে থাকতে পারে। তোমরা বেশ কিছুদিন আগে দেখতে পেলে যে এখানে মাইক টাইসনের সাথে লোগান পলের ভাই জেক পলের একটা অনেক বড় ম্যাচ হয়, যেটা পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল। আর লোক তো বিশ্বাস করতে চাইছে না, কিন্তু ওটা স্ক্রিপ্টেডই ছিল। তো নেটফ্লিক্সের তরফ থেকে ওটা আয়োজন করা হয়। তো এখন ডাব্লিউডাব্লিউতে এমনটা প্ল্যান করা হচ্ছে যে লোগান পল আর মাইক টাইসনের মধ্যে কিছু একটা প্রোগ্রাম দেখাবে। তো জেক পল আর মাইক টাইসন তো অনেক টাকা কামালো, এবারে ডাব্লিউডাব্লিউ সেই সুযোগটা নিতে চাইছে। এখানে লোগান পলের সাথে হয়তো মাইক টাইসনের একটা ম্যাচ করিয়ে এখানেও বেশ মোটা পরিমাণ টাকা ইনকাম করবে। আর দেখতে গেলে এখন তো নেটফ্লিক্স আর ডাব্লিউডাব্লিউ এক হয়ে গেছে, তো টাকার পরিমাণটা আরও বেশি হবে। তো বিজনেস তো খুব জোরদার চলছে। আর লোগান পলের ভাই জেক পলকে যখন জিজ্ঞেস করা হয় সে কি কখনো ডাব্লিউডাব্লিউতে আসবে বা রেসলার হবে ডাব্লিউডাব্লিউতে এসে, তো সে পরিষ্কার উত্তর দিয়ে দেয় যে বলে তার ডাব্লিউডাব্লিউতে এসে রেসলার হওয়ার কোনো রকম প্ল্যান নেই, কিন্তু সে লোগান পলের ম্যানেজার হতে চায়। তো যেমন ওই লোগান পলের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে, ম্যানেজার হয়ে থাকবে, যেমন আমরা ব্রক লেসনারের সাথে পল এমনকে দেখেছি, তো সেরকমই কিছু একটা এখানে জেক পল বলছে। আসল কথা হচ্ছে যে এখানে জেক পল লোগান পলকে ব্রাশ নাকাল দিয়ে সাহায্য করতে চাইছে ম্যাচের মধ্যে। তো জানো লোগান পলের ম্যাচে ব্রাশ নাকাল তো থাকবেই, এছাড়া চিটিং করতে হবে। তো চিটিংয়ের জন্য এখানে জেক পল লোগান পলের ম্যানেজার হতে চাইছে। ম্যানেজার তো শুধুমাত্র নামমাত্র, আসল কাজ হচ্ছে ব্রাশ নাকাল সাপ্লাই করা আর পেছনে কাটি মারা অপোনেন্টের। আর 2025 সালে ডাব্লিউডাব্লিউ যে 2K25 গেমটা আসতে চলেছে তার কভার ফটো সম্ভবত আমাদের ওটিসি রোমান রেন্স হতে চলেছে। বেশ কিছু নিউজ সোর্সের তরফ থেকে তো এমনটাই জানা যাচ্ছে। আর আমরা বেশ কিছু সময় ধরে শুনছি যে আমরা নিউ ডে 10 ইয়ার সেলিব্রেশন দেখতে পাবো। তো সেইটা এমনটা জানা যাচ্ছিল যে নভেম্বর মাসেই হবে, কিন্তু মাস তো শেষ হতে চললো। তো মনে হচ্ছে ওটা এখন আপাতত হচ্ছে না, কিছুদিন পর গিয়ে হয়তো হবে। আর কপি কিংস্টন বলেছে যে সে চায় যেন বিগি এইখানে উপস্থিত থাকে। তো বিগির উপস্থিতি সে কামনা করেছে। এবার ডাব্লিউডাব্লিউ যদি বিগিকে এখানে রাখতে চায় তো রাখবে, আর না হলে না রাখবে। তো এইখানে দুটো জিনিস তো হতে পারে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, হয় বিগির এখানে ইনরিং রিটার্ন হবে যদি বিগি পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয় তো, আর নাহলে এখানে জেভিয়ার রুটসের ফাইনালি হিল টার্ন হতে চলেছে 3 মাস ধরে টানা হেজরা করার পর। আর আমাদের ডাব্লিউডাব্লিউর হল অফ ফেমার আর রেসলিং লেজেন্ড রে মিস্টেরিও তার ছেলের সম্বন্ধে বেশ ভালো কথা বলেছে। ভালো কথাটা হচ্ছে যে সে বলে যে যখন ডমিনিকের প্রথমবার হিল টার্ন প্ল্যান করা হয়, রে মিস্টেরিও ভাবেনি যে সে এত বড় একজন হিল হবে আর এত সাকসেসফুল হবে। তো রে মিস্টেরিও খুব খুশি যে তার ছেলে খুব ভালোভাবে কাজ করছে। হ্যাঁ, এটা আলাদা কথা যে সবাই তাকে হেট করে, কিন্তু ডমিনিককে তো সেরকম ক্যারেক্টারই দেওয়া হয়েছে, আর ডমিনিককে সবাই হেট করছে, এর মানে সে তার ক্যারেক্টারটা খুবই ভালো করে প্লে করছে। তো রে মিস্টেরিও তার ছেলের জন্য গর্বিত বোধ করছে, কিন্তু এটা অফ দ্য স্ক্রিন। অন দ্য স্ক্রিন তো এদের মধ্যে খুবই ঝামেলা। আর ডাব্লিউডাব্লিউ একটা ট্রেডমার্ক ফাইল করেছে, সেই ট্রেডমার্কের নামটা হচ্ছে এজ। তো এজের যে নামটা আছে সেটা ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক ফাইল করে নিচ্ছে। এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে এজ ফাইনালি এইডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছে, যেটার চান্স তো কম লাগছে। এমনটা হতে পারে যে এইডাব্লিউতে এজ তার বন্ধু ক্রিশ্চানের কথায় চলে গেছিলো, আর সে তার এইডাব্লিউতে যা করার করে নিয়েছে, আর এখন সে পুরোপুরি ডান হয়ে গেছে এইডাব্লিউর সাথে। তো সে আবার ফিরে আসতে চায়, সেই জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ আবার ট্রেডমার্ক করাচ্ছে। এই কারণটা খুব একটা তো জোরদার লাগছে না, কারণ মনে হয় না এজ ডাব্লিউডাব্লিউতে এত তাড়াতাড়ি ফিরলে একটু টাইম তো লাগবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ চায় না যে এজের যে নামটা আছে এটা ডাব্লিউডাব্লিউর বাইরে কেউ ইউজ করুক, সেই জন্য এটা ট্রেডমার্ক করে নিচ্ছে। তাছাড়া দেখতে গেলে এজ নামটা এইডাব্লিউতে ইউজ করে না, সে অ্যাডাম কোপল্যান্ড এই নামটা ইউজ করে। তো আমার মনে হচ্ছে দ্বিতীয় কারণটাই হবে, এজের নামটা ডাব্লিউডাব্লিউ আর কাউকে ইউজ করতে দিতে চায় না। আর যদি প্রথম কারণটা হয় সেটা তো খুবই ভালো হবে, কিন্তু হবে বলে তো মনে হচ্ছে না। আর নেটফ্লিক্সের উপর ডেবিউট করার পর যে প্রথম এর এপিসোডটা হবে 6 জানুয়ারি, সেখানের জন্য আপাতত এই কটা নাম অ্যাডভার্টাইজ করা আছে: জন সিনা, রক, রোমান রেন্স, রিয়া রিপ্লি, কোডি রোডস, সেথ রলিন্স, সিএম পাঙ্ক,
বিয়াঙ্কা ব্লেয়ার, ড্রু ম্যাকিন্টায়ার, জে ওসো, হোয়াইট, সিক্স, লিভ মর্গান, লোগান পল, গন্থার আর ট্রিপল এইচ। তো বুঝতে পারছো এটা কোনো একটা ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্টের থেকে তো কম কিছু নয়। এত বড় বড় স্টার রয়েছে, বিশেষ করে জন সিনা আর দ্য রকও থাকবে, আর রোমান রেন্সও তো রয়েছেই। তো নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় জিনিস করবে, কিন্তু কি করব, যখনই নেটফ্লিক্সের নাম বলি আমার তো ভাই বুকে ব্যথা লাগে। আর টিভনি স্টাইলের এখানে তার ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সব থেকে ফেভারিট 5জন রেসলারের নাম বলেছে। এটা অফকোর্স ফিমেল ডিভিশনে। এটা হচ্ছে যে প্রথমে রয়েছে ট্রিশ স্ট্র্যাটাস, 2 নম্বরে হচ্ছে শার্লেট ফ্লেয়ার, 3 নম্বরে হচ্ছে রিয়া রিপ্লি, 4 নম্বরে হচ্ছে সেবাল, আর 5 নম্বরে হচ্ছে কেলি। তো এরা হচ্ছে টিভনি স্টাইলের টপ 5 ফেভারিট রেসলার। আর তোমাদেরকে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস বলি, তোমরা নিশ্চয়ই যারা অনেক পুরনো সময় ধরে ডাব্লিউডাব্লিউ দেখছো, মানে বেশি পুরনো নয়, ওই 2014, 15, 16 থেকে, তো যারা রোমানের অনেক বড় ফ্যান আছো তাদের জন্য বলছি, কারণ তারা তো বেশি ভালো নোটিস করবে। তো রোমানের তোমরা একটা জিনিস নোটিস করেছো যে রোমানের তখন কিন্তু চোখের মনি নীল ছিল, অল্প সময়ের জন্য ছিল কিন্তু ছিল। তো ওটার পেছনে কারণ কী ছিল? ভিন্স ম্যাকম্যান তখন রোমানকে ডাব্লিউডাব্লিউ কোম্পানির ফেস বানাতে চেয়েছিল, কিন্তু ফ্যান্সরা অ্যাকসেপ্ট করেনি। মানে রোমান যতদিন ফেস ছিল 2014 থেকে 2020 সালে হিল হওয়ার আগে পর্যন্ত, ততদিন তো কেউই রোমানকে অ্যাকসেপ্ট করেনি ফেস হিসাবে, সবাই ওভারপুশ বলতো। সেসব পুরনো কথা ভুলে যাও। রোমান এখন তার কাজ দিয়ে সব কিছু পুষিয়ে দিয়েছে, সে তার জীবনে অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করেছে। তো তখন কী হয়েছিল যে ভিন্স ম্যাকম্যান ভেবেছিল যে যদি রোমান রেন্সকে নীল চোখের মণি যদি নীল করে দেওয়া হয় তাহলে ফ্যান্সরা তাকে পছন্দ করবে। তো এটা হচ্ছে ভিন্স ম্যাকম্যানের চিন্তাভাবনা। তাই রোমান রেন্সকে ভিন্স ম্যাকম্যান বলেছিল যে সে যেন নীল কালারের কন্ট্যাক্ট লেন্স ইউজ করে। তো রোমান রেন্স সেরকমই করতো, কিন্তু দেখলো যে ভিন্স ম্যাকম্যানের ধারণা একদমই ভুল। তার চোখের মণি নীল হওয়া সত্ত্বেও কেউ কিন্তু তাকে একদমই পছন্দ করছে না। তো ভিন্স ম্যাকম্যানের মাথায় এরকম উদ্ভট চিন্তাভাবনা প্রায় আসে। ভালো লাগার সাথে নীল চোখের কী সম্পর্ক? নীল চোখ হলেই যে তাকে সবাই পছন্দ করবে এমনটা তো কোনো কথা নেই। কিন্তু ভিন্স ম্যাকম্যানের চিন্তাভাবনা যেটা খুবই বাজেভাবে ফ্লপ হয়। তো আমরা খুব কম সময়ের জন্য রোমান রেন্সের নীল চোখ দেখতে পেয়েছিলাম, আর তারপরে আবার নর্মাল হয়ে যায় সব কিছু। আর সিএম পাঙ্ক একটা বেশ ফানি জিনিস পোস্ট করেছে, তোমরা তো জানো একটা ফটো খুবই ভাইরাল হয় রোমান রেন্স আর জিমি উসো, যে উসো যখন একটু অল্প বয়সী ছিল, মানে আমাদের বয়সী ছিল, তখন একটা ফটো ছিল। তো স্যামিজেন ব্লাড লাইন জয়েন করার পর স্যামিজেনের ফটোটাও এডিট করে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর সিএম পাঙ্ক কী করেছে, এখন পল হেমান আর তার অল্প বয়সের ফটো সেই ফটোর মধ্যে এডিট করে ঢুকিয়ে দিয়েছে। তো মানে যাকে পাচ্ছে ব্লাড লাইনে ঢুকিয়ে দিচ্ছে, বলছে যে দেখো আমরা তো একই বংশের, একই রক্তের সম্পর্ক আমাদের। তো এখানে সিএম পাঙ্ক একটু মজা করেছে। আর এরপরে তোমরা যে ফটো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিজনির একটা বিখ্যাত সিনেমা আছে মোয়ানা, তারই পার্ট 2 এর শুটিং চলছে। আর সেখানে আমাদের ফাইনাল বস একটা বড় রোল প্লে করছে। তো এটা তারই সেই দেখতে পাচ্ছ পুরো অ্যাটায়ারে রয়েছে। ফাইনাল বসকে দেখতে তো বেশ ভালো লাগছে। তো যা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল বস এখন বেশ ব্যস্ত রয়েছে তার শুটিংয়ের কাজে। আর তোমরা একটা চ্যাম্পিয়নশিপের কথা তো ভুলে গেছো, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপ, কারণ ডাব্লিউডাব্লিউ তো সেটাকে সেরকমভাবে প্রমোটও করে না যে আমরা মনে রাখবো। তো অ্যান্ড্রয়েড এতদিন চ্যাম্পিয়ন ছিল, তো অ্যান্ড্রয়েডকে হারিয়ে দিয়ে ড্র্যাগন লি হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর নতুন স্পিড চ্যাম্পিয়ন। আর আমাদের স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ব্যাপারে একটা দারুণ আর বেশ চমকদার ফ্যাক্ট কার্ট অ্যাঙ্গেল রিভিল করেছে। সেটা হচ্ছে যে কার্ট অ্যাঙ্গেল এটা বলে যখন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ক্যারিয়ারের প্রাইম সময় চলছিল তখন সে প্রতি বছর প্রায় $16 মিলিয়ন করে কামিয়ে নিত। মানে তখন এতটাই তার ক্রেজ ছিল। তো তোমরা এখন ভাবিয়ে দেখো যে এই 2024 সালে এসে রোমান হচ্ছে ডাব্লিউডাব্লিউর একজন টপ স্টার, আর তাকেই সবথেকে বেশি টাকা ডাব্লিউডাব্লিউ পে করে, প্রায় $15 মিলিয়ন। আর আজ থেকে 20-22 বছর আগে স্টোন কোল্ড স্টিভ অস্টিন রোমানের থেকে বেশি টাকা এক বছরই নাকি কামিয়ে নিত। তো সেটা একটা অনেক বড় জিনিস। $16 মিলিয়ন তখনকার যুগে তো অনেক বেশি পরিমাণ। মানে এখনকার যুগে 16 মিলিয়ন আর তখনকার যুগে 16 মিলিয়ন আকাশ পাতাল তফাৎ। তো বুঝতেই পারছো স্টোন কোল্ড স্টিভ অস্টিন কী জিনিস ছিল। আর এখন সব থেকে বেশি টাকা কে পায় বলতে গেলে 2 নম্বরে রয়েছে আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, সে পায় 12 মিলিয়ন। টপে রয়েছে রোমান রেন্স 15 মিলিয়ন। আর সব থেকে বেশি পায় হচ্ছে দ্য রক, সে পায় 30 মিলিয়ন প্রত্যেক বছর। কিন্তু রক তো কোনো অ্যাক্টিভ রেসলার নয়, সে বড় জোর ডাব্লিউডাব্লিউতে আর 2 থেকে 3টে ম্যাচ রেসেল করবে। আর তাছাড়া রককে এই টাকাটা রেসলিংয়ের জন্য দেওয়া হয় না, সে বোর্ড অফ ডাইরেক্টরের পদে রয়েছে, তাই জন্য তাকে এই টাকাটা দেওয়া হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যাক্টিভ রেসলারদের মধ্যে রোমানি হচ্ছে সব থেকে হাইয়েস্ট পেড। আর সিএম পাঙ্ক রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সে 3টে প্রিমিয়াম লাইভ ইভেন্টে মেন ইভেন্ট করতে চায়, আর তার অপোনেন্ট হিসাবে সে চায় কোডি রোডস, রোমান রেন্স আর রক। মানে 3টে আলাদা আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে, একটাতে রকের সাথে মেন ইভেন্ট হবে, একটাতে কোডির সাথে, একটাতে রোমানের সাথে। আর তাছাড়া দেখতে গেলে এর মধ্যে 2টো ম্যাচ তো হয়ে যাবে, সিএম পাঙ্ক আর মানে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স আর সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডস। আর রকের সাথে হবে কিনা জানি না, কিন্তু রকের সাথে হলে তো বেশ ভালো হবে, কারণ রকের সাথে তো সিএম পাঙ্কের পুরোনো শত্রুতা রয়েছে।
আর দেখতে গেলে রকের জন্যই সিএম পাঙ্কের বিখ্যাত পাইপ বম প্রোমোটা এসেছিল। আর আমাদের দ্য ডেডম্যান আন্ডারটেকার অমাসের ব্যাপারে বেশ ভালো কথা বলেছে। ডেডম্যান আন্ডারটেকার বলেছে যে অমাসকে এখনকার যুগে আন্দ্রে দ্য জায়ান্ট বানানো সম্ভব, আর তার মধ্যে সে পোটেন্সিয়ালও রয়েছে। আর এরকম বড় আর ভারী চেহারা রেসলার তো খুব একটা পাওয়া যায় না। আর দেখতে গেলে অমাস কিন্তু অনেক বড় সড়ো আর লম্বা চওড়া চেহারার মানুষ। সে ডেফিনেটলি আন্দ্রে দ্য জায়ান্ট হতে পারে, এটা আন্ডারটেকারের মতামত। কিন্তু সত্যিটা হচ্ছে যে ভিন্স ম্যাকম্যান থাকলে তার একটা চান্স ছিল। ভিন্স ম্যাকম্যান কিন্তু লম্বা চওড়া বড় সড়ো সুপারস্টারদের ভালোভাবে বুক করতে পারতো, কিন্তু আমাদের ট্রিপল এইচকে তো জানো, ট্রিপল এইচের সামনে যখনই কোনো বড় সড়ো লম্বা চড়া রেসলার চলে আসে, ট্রিপল এইচ তাকে ভালোভাবে বুক তো করে না, উল্টে বরবাদ করে দেয়। আর অমাসকে তো আমরা টিভিতে দেখতেও পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে ট্রিপল এইচ বুঝতেই পারছে না যে অমাসকে কীভাবে ইউজ করবে। আর জেউসও তার একটা ইন্টারভিউতে এটা বলে যে সে তার ভাই জিমি উসোর সাথে আরেকটা ম্যাচ করতে চায়। আর দেখতে গেলে এদের ম্যাচটা তো আরেকবার করানো উচিত, কারণ আমরা রেসেলমেনিয়া 40-তে অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এদের ম্যাচটা যা বিচ্ছিরি হয়েছিল, খুবই বাজে হয়েছিল। মানে ম্যাচ তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, আর এক্সপেকটেশনের ওপরে তো একদম ধারের কাছে যায়নি। ম্যাচটা এদের মধ্যে কত ভালো ম্যাচ হতে পারে আমরা জানি, কিন্তু ম্যাচটা সত্যি খুবই বাজে হয়েছিল, রেটিংসও খুবই কম পেয়েছিল। তো এদের মধ্যে আরেকটা ম্যাচ তো হওয়ার দরকার, কিন্তু এখন মনে হচ্ছে সম্ভব নয়, কারণ এরা তো এখন সেম পেজে রয়েছে। আর রেসেলমেনিয়া অবধি তো এদের মধ্যে কোনো রকম ঝামেলা হবে বলে মনে হচ্ছে না। তো এদের মধ্যে একজনের হিল টার্ন হবে, আর তার এখন অনেক দেরি আছে। হিল টার্ন হবে, তারপরে একে অপরের উপর টার্ন করবে, তারপরে গিয়ে আরেকটা ম্যাচ হবে। তো এটা এখন প্রায় 1 থেকে 2 বছর তো লেগেই যাবে মনে হচ্ছে। তবে যাই হোক, এদের মধ্যে আরেকটা ম্যাচ হওয়া তো উচিত, আমার এটা মনে হয়, কারণ এদের থেকে আমরা যেরকম ম্যাচ এক্সপেক্ট করি সেরকম ম্যাচ তো আমরা দেখতে পেলামই না। তো সেই ম্যাচটা দেখার আশা তো রয়েই যায়। তো চলো গাইজ, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের WWE নিউজ ভিডিওতে।